একটা ট্রাক যেতেছে, আমি চিন্তা করতেছি ওই ট্রাকটা যেতেছে কেন যেতেছে, কোথায় যেতেছে, এই ট্রাকটা কি নিয়ে যেতেছে, আমি কিভাবে কাজ করব। গ্রাফিক্স ডিজাইনে ভর্তি হই, আবার ইউআই ইউএক্সেও ভর্তি হই, এক অ্যাপ বানানোর জন্য কোডিংও শিখি। সব কিছু করতে করতে যখন সাকসেস পাচ্ছিলাম না, আমার কোনোটাতেই ভালোভাবে হিট করতে পারছিল না, তারপর থেকেই আমার এই বিজনেসটা শুরু আলহামদুলিল্লাহ। এই বিজনেসের আইডিয়া আসলে আপনাদের চলতি উদ্যোগ পেজের ভিডিও দেখেই তারপর আমার আইডিয়াটা আসে। আপনাদের পেজে একটা আপু ভিডিও করেছিল, উনি এইসব বো ক্লিপগুলা চায়না থেকে ইম্পোর্ট করে আনে এবং এগুলা সেল করে। তো তখন আমি ওনার পেজে ঢুকি এবং ওনাদের ওয়েবসাইট ছিল, ওনাদের ওয়েবসাইটে সবগুলোর প্রাইস দেখি। দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে প্রাইস তো অনেক বেশি। তো আমি মনে করলাম যে এই জিনিসগুলো বানানো তো এতটা কঠিন না, আমি তো আমার ঘরে আমি নিজের হাতেই তৈরি করতে পারি। ওইখান থেকেই মূলত আমার আইডিয়াটা নেওয়া। চায়না ম্যাটেরিয়ালগুলো তো আমাদের দেশে আসছেই, তো চায়না ম্যাটেরিয়ালগুলো যেমন ধরেন কাপড়, ক্লিপ, রাবার, আরও ছোটোখাটো অনেক জিনিসপত্র আছে যেগুলো চায়নাগুলাই আমরা ইউজ করতেছি। কিন্তু যেহেতু চায়না ফাইনাল প্রোডাক্টটা বিদেশ থেকে বাংলাদেশে আসতে একটু বেশি খরচ হয়ে যায়, তো আমরা এটা বাংলাদেশে তৈরি করে ফেলছি এবং হাই কোয়ালিটি কাপড় দিয়েই তৈরি করছি। তো সেই ক্ষেত্রে দামটা অনেক কম পড়ে যাচ্ছে। চায়না থেকে যে ম্যাটেরিয়ালগুলো আসতেছে আমরা ওইগুলাই কালেক্ট করতেছি এবং ওইগুলাই জোড়া লাগিয়ে ফাইনাল প্রোডাক্টটা দেশে তৈরি করে ফেলছি। চায়নাদের থেকে আরও অনেক বেটার কোয়ালিটি, আরও ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমরা, আর এবং জিনিসটা যেন টেকসই হয়, দেখতেও যেন সুন্দর হয়, সব কিছুই খেয়াল করে তারপর বানাচ্ছি। তখন আমার পরীক্ষা চলছিল, পরীক্ষার জন্য আমার নরসিংদী যাওয়া আসা করা লাগতো। তো আমি ওইখান থেকে 1000 টাকা দিয়ে অল্প করে আধা গজ করে কিছু কালারের কাপড় কিনি, যেগুলোর কোয়ালিটি তত বেশি একটা ভালো ছিল না, কিন্তু তারপরও কিনি। এবং আমার আম্মুর মেশিন আছে, তো আমি ওইখান থেকে আম্মুর মেশিন দিয়ে টুকটাক করে হাতে সেলাই টেলাই করে ভিডিও টিডিও দেখে বানাই, কিছু স্যাম্পল বানাই। আর ওইখানে আমার খালামণি আসে সাথে, তো উনি পুঁতি টুতি দিয়ে কিছু ডিজাইন মেক করে দেয়। তো ওইটার আমি সুন্দর করে একটা ছবি তুলি। আমার ভাইয়ের আইফোন আছে, তো আমি বলতেছি যে তোর মোবাইল দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দে। একটা গ্রুপে আমি পোস্ট করি, পোস্টটা করা হয় হচ্ছে রাত 12টা বাজে। আর 12টা বাজে পোস্ট করার পর তখন থেকেই আস্তে আস্তে মানুষ লাইক কমেন্ট শেয়ার, মানে গ্রুপে কখনো আমি আমার কোনো পোস্টে এত রিয়েক্ট পাই না, এই পোস্টটাতে যত বেশি রিয়েক্ট আর কমেন্ট পাচ্ছিলাম। তো ওইগুলাই আমি দেখছিলাম, খুশি হচ্ছিলাম মনে মনে। রাত 2টার দিকে, আমি 12টা বাজে পোস্ট করি, 2টার দিকে একটা ভাইয়া আমাকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলতেছে যে আপনার এই জিনিসগুলোর প্রাইস কত, আমার অনেক পছন্দ হয়েছে, আমি এগুলো নিতে চাই। আমি শুরুই করি নাই, আমি ক্লিপের ভিতরে ক্লিপই লাগাই না, জাস্ট কাপড় দিয়ে শেপটা দিলাম। এখনো পর্যন্ত কিছু বিক্রিই করি নাই, ঠিকভাবে মার্কেটিংও করি নাই। আর উনি এত বড় পেজ থেকে আমাকে অর্ডার করবে, এটা আসলে আমি অনেক অবাক হয়ে যাই, এটা বুঝতে পারি না, কখনো বিশ্বাসই করি নাই যে আমাকে এত বড় পেজ থেকে এভাবে নক দিবে আর ওরা অর্ডার কনফার্ম করবে। উনি যখন অর্ডারটা কনফার্ম করে, তারপরেও আমি অনেক কনফিউশনে ছিলাম যে উনি কি নিবে কি নিবে না, কারণ উনি ভালোভাবে রেসপন্স করছিল না। আর তখন তো আমার কাপড়ও কেনা ছিল না। উনি যেই কালারগুলো আমাকে বলেছিল, আমি ওই কালারগুলোর কাপড় পরে ওনাকে কনফার্ম করে বাজার থেকে নিয়ে আসি। আর পরে ওনার রেসপন্স ভালো ছিল না, তাই আমি বলছিলাম যে ভাই আপনি কি নেবেন নাকি আপনি ক্যান্সেল করে দিবেন, আমি তো আপনার থেকে কোনো অ্যাডভান্স নেই নাই, কিন্তু আমি তো মোটামুটি ভালো একটা ইনভেস্ট করে ফেলছি। তো উনি আমাকে আশ্বস্ত করলো যে না আমি নিব, আপনি টেনশন নিয়েন না। অ্যাডভান্স না নিয়েই আমি মোটামুটি বড় ধরনের একটা ইনভেস্ট শুরু করে দিছি। এখন উনি কি নিবে কি নিবে না, জাস্ট ওনার একটা কথার ভরসায় আমি সম্পূর্ণ বড় ধরনের একটা ইনভেস্ট করে ফেলি। তারপর তো আমি নিজে আসলে অনেক কনফিউশনে ছিলাম যে আমি কি বড় একটা ভুল করে ফেললাম নাকি। তারপর আমি অনেকে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে নিবেন কিনা, উনি এইটা রিপ্লাই উনি অনেক দেরিতে দেয়, যে উনি বলে যে না আমি আসলে নিব। এর মাঝখানে তো আমি কাজ বন্ধ করে দিয়ে বসেছিলাম যে কি জানি কি হয়, এত কষ্ট করে কাজ করতেছি, না জানি না নেই। তারপর যাই হোক উনি আমাকে আশ্বস্ত করে যে না আমি আসলে নিব। আমি ভুল করে শুধু কাপড়ের দামটাই ওনাকে বলে দিই, এটা আসলে আমার অনেক বড় একটা লস ছিল। কিন্তু তারপরেও আমি যাই হোক ওনাকে অনেক ম্যানেজ করে বুঝাই যে ভাইয়া দেখেন এটা তো অনেক কম প্রাইস হয়ে যেতেছে, নেক্সট থেকে নিলে কিন্তু এই প্রাইসে আর দেওয়া যাবে না, তখন আর একটু বেশি প্রাইসে নিতে হবে। কারণ আমি একটা জিনিস ওনাকে বলে ফেলছি, এখন তো এটা আর বাড়াইলে পরে উনিও তো রাজি হবেন। ব্যবসা না বুঝে এই ব্যবসায় নেমে গেছি, প্রাইস তো ঠিক করতে পারি নাই। তো প্রাইস ঠিক করতে না পারার কারণে অনেক বড় ধরনের একটা লসও করছে। কেমন হলো না, এটা নিজের প্রোডাক্টের প্রাইস অথচ নিজেই জানি না। আসলে এগুলো নিয়ে তো যদিও ছোট থেকে ধারণা ছিল, কিন্তু জিনিসটা তো নতুন, তাই এটা নিয়ে আসলে তত বেশি ধারণা ছিল না এবং ফার্স্টে একটু লস ছিল। এটা লার্নিং হিসেবে আমি নিয়েছি, এটাতে আমার তত বড় কোনো ক্ষতি আমি মনে করি নাই। সবাইকে যদি আমার পেজে বলেছি যে আমরা সবসময় বেটার কোয়ালিটিটা এনশিওর করি এবং এটার যে রাবারটা বাজারে যেটাকে সবচেয়ে বেটার কোয়ালিটি বলা হয়, আমরা ওই রাবারটা এটার ভিতরে ইউজ করি। কাপড়গুলোও দেখবেন এটার গ্লসিনেসটা আপনি খেয়াল করেন যে এটা কি পরিমাণে একটা হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে তৈরি করা। এটা কিন্তু জিমিচু, কিন্তু এই যে এটাও জিমিচু। আমরা দুইটা কোয়ালিটি রাখছি, যেহেতু অনেকে আবার প্রাইস একটু কমের মধ্যে চায়। তবে দেখেন দুইটা কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য, যে এটা বোঝা যাচ্ছে, কারণ এটা
হচ্ছে ডাবল জিমিচু বল না, এটা হচ্ছে পাতলাটা। কনফিউজড হয়ে যেতে পারে, কিন্তু এই যে এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যায় যে এটা কি বাংলাদেশি নাকি চায়না, কারণ এটা সেম টু সেম চায়নাদের মতো, এটাতে তেমন কোনো ডিফারেন্স নেই। তবে কোয়ালিটি আর ফিনিশিং, এই যে আপনারা খেয়াল করলে দেখবেন আমরা ফিনিশিংটাতে সবসময় সবচেয়ে বেশি খেয়াল করি, এবং ফিনিশিংটা যেন ভালো হয় ওইটাই লক্ষ্য রাখি। এবং মাঝে মাঝে কোনো কিছু নিয়ে আমি যদি অনেক সমস্যায় পড়ে যে ফিনিশিং ভালো আনতে পারছি না, ওইটা নিয়ে আমি বারবার চেষ্টা করতে থাকি যেটা ফিনিশিংটা কিভাবে ভালো করে আনা যায়। জীবনের লক্ষ্য তো শুধু একটা ভিসাই হইতে পারে না, ভিসা পাওয়া ছাড়াও জীবনে অনেক কিছু করার থাকে। তো আমি সেটাকে প্রমাণ করতে চাই এবং আমার এই বিজনেসটাকে বাংলাদেশে একটা বড় ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চাই।